বিদিশা দেবী কয়েকদিন ধরে লক্ষ্য করে তার দুই বৌমা কোয়েল এবং জয়িতা সবসময় ফোনে চ্যাট করতেই ব্যস্ত থাকে আর সারাদিন দুজনে মিটিমিটি হাসতে থাকে। কিন্তু এর আগে কখনোই কোয়েল বা জয়িতা এরকম করতো না, তাই বিদিশা দেবীর ভীষণই সন্দেহ হয়। কি ব্যাপার বলো তো, তোমরা দুজনেই আজকাল দেখছি কার সঙ্গে কথা বলছো আর মিটিমিটি হাসছো, সংসারের কাজকর্ম করার নাম নেই। আজকাল ফোন দেখার খুব শখ উঠেছে দেখছি, ব্যাপারটা কি? তোমরা দুজনে এবার ওই পরকিয়া টরকিয়া করছো না তো? আমি শুনেছি আজকাল ইয়াং মেয়েদের থেকে বেশি বৌমারাই পরকিয়া করছে। ছিছি মা, আপনি এসব কি কথা বলছেন? আমরা হলাম গিয়ে পতিব্রতা নারী, আমরা কখনো নিজেদের স্বামীকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথাও বলি না। আমি তো আপনার ছেলের সঙ্গেই কথা বলছিলাম। হ্যাঁ মা, আসলে এই তো বিকেলবেলা আমি আর আপনার ছেলে ঘুরতে বেরোবো, তাই আমরা প্ল্যানিং করছিলাম যে কোথায় যাব, কি খাবো, আর আপনি আমাদের এভাবে সন্দেহ করলেন। আমরা তো আপনার ছেলেকে ছাড়া অন্য কাউকে দেখতেই পাই না। দুই বৌমা এভাবে বললে বিদিশা দেবীর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই সময় বিদিশা দেবীর দুই ছেলে আকাশ এবং রাহুল দুজনেই অফিসে থাকে। এমন সময় জয়িতা এবং কোয়েল দুজনেই ওয়েস্টার্ন জামা কাপড় পরে খুব চড়া মেকআপ করে, কিন্তু বিদিশা দেবী খুব ভালো করেই জানে আকাশ এবং রাহুল সেভাবে ওয়েস্টার্ন জামা কাপড় পরা পছন্দ করে না, তারা শাড়ি বেশি পছন্দ করে। এই জয়িতা, দেখ না, আমাকে এই জামাটা পরে হট লাগছে না? তোর কি মনে হয় ওরা আমাকে পছন্দ হবে? তো আমি তো এই প্রথমবার দেখা করতে যাচ্ছি, আমি জানি না ওরা আমাকে কেমন লাগবে। তুই কি বলিস, আমাকে কেমন লাগছে? আরে দিদি, তোমাকে যা দেখতে সুন্দর লাগছে না, তোমাকে দেখলে তো যে কেউ ক্রাশ খেয়ে যাবে। নাও নাও, এবার তাড়াতাড়ি রেডি হয়ে চলো, শাশুড়ি মা দেখার আগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আর আকাশ রাহুল বাড়ি ফেরার আগে আমাদেরকে বাড়িতেও ঢুকতে হবে। কি ব্যাপার, তোমরা দুজনে এই সমস্ত ওয়েস্টার্ন জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? তোমরা না বললে আমার ছেলেদের সঙ্গে দেখা করতে যাচ্ছ? আমার ছেলেরা তো এরকম জামা কাপড় মোটেই পছন্দ করে না। যাও, এই জামা কাপড়গুলো ছেড়ে শাড়ি পরে এসো। আসলে এই জামা কাপড়গুলো তো আপনার ছেলেরাই কিনে দিয়েছে, বলেছে এই সমস্ত জামা কাপড় পরে ওদের সঙ্গে ডিনার ডেটে যেতে। আপনি বড্ড সেকেলে, নিজের ছেলেদের পছন্দ সম্পর্কে কিছুই জানেন না। আপনার ছেলেরা আপনার সামনে লজ্জায় বলতে পারে না যে ওরা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে। এরকম কথা শুনে বিদিশা দেবী আর কিছু বলতে পারে না। অন্যদিকে কোয়েল এবং জয়িতা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে করে বিদিশা দেবীর ভীষণই সন্দেহ হয়, কিন্তু সে কিছুতেই তার দুই বৌমাকে ধরতে পারে না। আসলে বিদিশা দেবীর দুই ছেলে আকাশ এবং রাহুল বড় বিজনেসম্যান ছিল। জয়িতা বা কোয়েলের কখনো টাকার অভাব না হলেও আকাশ এবং রাহুল কোয়েল বা জয়িতাকে ঠিকমতো সময় দিতে পারত না, তাই তারা দুই বৌমা একদিন ডেটিং অ্যাপ খুলে ফেলে। এই ডেটিং অ্যাপ থেকে জানিস, মানুষ আজকাল বড্ড বয়ফ্রেন্ড বানাচ্ছে। আমাদের হাজবেন্ডরা তো সবসময় বিজনেস নিয়েই ব্যস্ত থাকে, বউয়ের দিকে তাকানোর মতো সময় নেই। কিছু বললেই একগাদা টাকা ফেলে দিয়ে চলে যায়। তার থেকে ভালো আমরা এই অ্যাপ থেকে যদি কাউকে খুঁজে পেয়ে বয়ফ্রেন্ড বানাই, তাহলে খুব ভালো হবে, বল? ঠিক বলেছো দিদি, আমার তো জীবনে কোনোদিন বয়ফ্রেন্ড ছিল না। আমার ক্লাসে সব মেয়েরা প্রেম করত, কিন্তু আমি কোনোদিনও প্রেম করতে পারিনি। আমার এই নিয়ে খুব দুঃখ হয়। দেখো, বাবা মাও তো কত তাড়াতাড়ি জোর করে বিয়ে দিয়ে দিল, কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, এবার একটা বয়ফ্রেন্ড বানানোর সুযোগ পেয়েছি। এই মনে করে কোয়েল এবং জয়িতা ডেটিং অ্যাপ থেকে দুজন ছেলে খুঁজে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। যেহেতু তারা অনেক বড়লোক বাড়ির বৌমা ছিল, তাই তারা সারাক্ষণ সোনা গহনা পরে থাকতো। শো অফ করার জন্য কোয়েল এবং জয়িতা দুজনেই তাদের জুয়েলারির ছবি পোস্ট করত, যা দেখে দুজন ছেলে খুব তাড়াতাড়ি কোয়েল এবং জয়িতাকে প্রপোজ করে ফেলে। কোয়েল এবং জয়িতাকে তারা ডেটের জন্য ইনভাইট করলে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তাই একদিন রেস্টুরেন্টে কোয়েল এবং জয়িতা তাদের দুই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ঠিক এমন সময় আকাশ এবং রাহুল সেখানে গিয়ে পৌঁছায়। এই দাদা, ওটা আমার বউ আর বৌদি না? দেখ তো ভালো করে, আমার তো দেখে খুব চেনা চেনা লাগছে, শুধু জামা কাপড়টাই অন্যরকম পরা। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এটা আমাদের বউ। চল তো গিয়ে দেখি একবার, জিজ্ঞাসা করে।
না না, আমার মনে হয় না কোয়েল আর জয়িতা কোনোদিন এরকম পোশাক পরবে। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ওরা দুজনে তো সারাদিন সোনা গহনা পরে বসে থাকতে পছন্দ করে, কখনো তো ওয়েস্টার্ন জামা কাপড় পরতে দেখিনি। যদি এই দুজন আমাদের বউ না হয় তাহলে তো গিয়ে ফালতু ফালতু আমাদের মান সম্মানটা নষ্ট হয়ে যাবে, তাই না? আকাশের কথা শুনে রাহুলও চুপ করে যায়। আসলে আকাশ এবং রাহুল একটা বিজনেস মিটিং এর জন্যই সেখানে যায়, তাই তারা নিজেদের মিটিং এর দিকে মন দেয়। অন্যদিকে খাওয়া দাওয়া করার পর কোয়েল এবং জয়িতার দুই বয়ফ্রেন্ড রাজেশ এবং প্রীতম বলে, এই রে, আমি তো আমাদের ওয়ালেটটি আনতে ভুলে গেছি। কোয়েল ডার্লিং, তুমি প্লিজ আজকের বিলটা দিয়ে দাও। ও হ্যাঁ, আর আমি বলতে ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে এসেছি। তুমি তো শুধু গোল্ড জুয়েলারি পরো, তাই না? আর গোল্ড জুয়েলারি তো তোমাকে মানায় না, এত সুন্দর মেয়েকে ডায়মন্ড পরলেই বেশি ভালো লাগবে। ও মাই গড, তুমি সত্যি বলছো? ওকে, নো প্রবলেম, তুমি বিল নিয়ে কোনো টেনশন করো না, আমি আজকে বিলটা পে করে দেব। কোয়েলের কথা শুনে প্রীতম এবং রাজেশ দুজনেই খুবই খুশি হয়। কোয়েল তখনই আকাশের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্ট করে দেয়। কিছুক্ষণ পর রাজেশ এবং প্রীতম কোয়েল এবং জয়িতাকে শপিং মলে নিয়ে যায়, কিন্তু বিল পেমেন্ট করার সময় তারা দুজনে আবার নিজেদের হাত গুটিয়ে ফেলে। কোয়েল এবং জয়িতা যেহেতু খুবই বড়লোক ছিল, তাই তাদের কোনো অসুবিধা হয় না, বরং তারা রাজেশ এবং প্রীতমকে অনেক দামি দামি জামা কাপড় কিনে দেয়। এরকম ভাবে কোয়েল এবং জয়িতা পরকিয়া করতে থাকে। একদিন, কোয়েল ডার্লিং, তুমি প্লিজ আমাকে 2 লাখ টাকা দিতে পারবে? আমার 2 লক্ষ টাকার খুব দরকার। আসলে আমি আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা শেষ করে ফেলেছি, তাই এখন আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে আমার খুব ভালো লাগতো। আমি তোমাকে কথা দিচ্ছি, কালকের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। আরে ঠিক আছে, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমার টাকা তো তোমারই টাকা। দাঁড়াও, আমি এখনই তোমাকে টাকাটা পাঠাচ্ছি। তোমার কোনো অসুবিধা হলে সবার আগে আমাকে বলবে, আমি তো তোমার জন্য সব সময় আছি। এই বলে কোয়েল তখনই প্রীতমের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। প্রীতম এতে করে খুবই খুশি হয়। এভাবে প্রায় সময়ই কোয়েল এবং জয়িতার দুই বয়ফ্রেন্ড তাদের কাছ থেকে টাকা পয়সা নিতে থাকে। ধীরে ধীরে কোয়েল এবং জয়িতার সংসারের প্রতি মন উঠে যায়। দিনের মধ্যে বেশিরভাগ সময় তারা দুজনে বাড়ির বাইরে থাকে। তারা বাড়ির কোনো কাজকর্মও করতে চায় না, যার ফলে বিদিশা দেবীর ভীষণই অসুবিধা হয়। তাই একদিন বিদিশা দেবী তার 2 ছেলেকে ডেকে বলে, তোদের 2 বউয়ের কি ব্যাপার বলতো? প্রত্যেক দিন এখানে ওখানে বেরিয়ে যাচ্ছে, সংসারের কোনো কাজকর্ম করছে না, কিছু বলতে গেলেই এক্সকিউজ দিচ্ছে। তোরা এবার তোদের বউদেরকে একটু শাসন বারণ কর। আমি তো মাঝে মধ্যেই শুনি কোয়েল কোথাও শপিং করতে চাই, আর আমি তো বাড়িতে থাকি না, তাই কোয়েলকে সময় দিতে পারি না। তাই ও যদি একটু শপিং করতে চাই তাহলে যাক না। তোর বউ প্রত্যেক দিন শপিং করতে যায়, কিন্তু কোনো জামা কাপড়ের ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকে না। এটা বড়ই অদ্ভুত। আমার মনে হয় তোর বউ অন্য কোথাও যায়। তুই তোর বউকে একটু চোখে চোখে রাখ। আজকালকার বউয়েরা তো চারিদিকে পরকিয়া করে বেড়াচ্ছে, দেখিস আবার তোদের বউয়েরাও যেন হাতছাড়া না হয়ে যায়। মায়ের কথা শুনে আকাশ এবং রাহুল বুঝতে পারে এবার তাদের বউদের শাসন করা উচিত। তাই আকাশ কোয়েলকে ভীষণই বকাবকি করে, রাহুলও জয়িতাকে বকাবকি করে। রাহুল এবং আকাশ দুজনেই তাদের স্ত্রীদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না। অন্যদিকে, ডার্লিং, তুমি আজকে দেখা করতে আসতে পারবে? আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে বসে আছি। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আমি তোমাকে আজকে কতবার মেসেজ করেছি, কিন্তু তুমি তো আমার মেসেজে রিপ্লাই দিচ্ছিলে না। আসলে আমার একটা প্রবলেম হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে খুব সন্দেহ করছে, ও কিছুতেই আমাকে বেরোতে দিতে চাইছে না। তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি আজকে বাড়ি চলে যাও। আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ও তাহলে শোনো না, তোমার যে গোল্ড জুয়েলারি গুলো আছে না, আমাকে কয়েকদিনের জন্য ধার দিতে পারবে? আসলে আমি তো একটা সিরিয়ালের হিরো, আমার সিরিয়ালের হিরোইনদের ওই জুয়েলারি গুলো লাগবে। তাছাড়া তোমার গহনাগুলো তো অনেক কালচে কালচে হয়ে গেছে, হয়তো অনেকদিন ধরে যত্ন করা হয় না। আমি একেবারে তোমার সোনার গহনাগুলো পরিষ্কার করে পাঠিয়ে দেবো, কেমন? অন্যদিকে প্রীতম ও কোয়েলকে একই কথা বলে। কোয়েল এবং জয়িতা যেহেতু তাদের বয়ফ্রেন্ডদের খুবই পছন্দ করে, তাই তারা দুজনে অন্ধের মতো তাদের সোনা গহনা বাড়ির পেছনে জানালা দিয়ে 2 বয়ফ্রেন্ডের হাতে তুলে দেয়। কিন্তু কোয়েল এবং জয়িতা সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করলেও তাদের 2 বয়ফ্রেন্ডের কেউই আর সোনা গহনা ফেরত দিতে আসে না। কি ব্যাপার বলতো জয়িতা? ওই সোনা গহনাগুলো নিয়ে প্রীতম এখনো আসছে না কেন? আমার তো ভীষণ টেনশন হচ্ছে, কেউ আবার ওর থেকে গহনা চুরি করে নিল না তো? অতগুলো গহনা ছেলেটা একা একা কি করে নিয়ে যাবে? সত্যিই তো দিদি, আমাদের হয়তো অতগুলো গহনা ওদের সাথে একা একা ছাড়া উচিত হয়নি। যদি চোর ডাকাত ওদের কিছু করে দেয়, যদি ওদেরকে মেরে গহনাগুলো নিয়ে চলে যায়, তাহলে আমাদের বয়ফ্রেন্ডের কি হবে? জীবনের প্রথম বয়ফ্রেন্ড আমি হারাতে চাই না।
কোয়েল আর জয়িতা মনে মনে টেনশন করলেও তারা মুখে কিছুই প্রকাশ করতে পারে না। ঠিক এমন সময় আকাশ বাড়িতে ফিরে এসে বলে, কোয়েল, তোমার ওই গোল্ড জুয়েলারির কিছুটা আমাকে দাও তো। আসলে আমাদের কোম্পানি একটু লসে রান করছে, বেশ কিছু কর্মচারীকে এখনো মাইনে দিতে পারিনি, আর ওরা আমাদের কোম্পানিতে এসে ঝামেলা করছে। তাই তুমি তোমার গহনা থেকে কিছুটা দাও, আমি তোমাকে পরে নতুন সোনা গহনা আরো ভালো ভালো বানিয়ে দেবো। এমন কথা শুনে কোয়েল বড্ড বিপদে পড়ে, কারণ কোয়েলের কাছে তার নিজস্ব কোনো গোল্ড জুয়েলারি থাকে না। অন্যদিকে জয়িতার কাছেও কোনো সোনা গহনা থাকে না। ঠিক এমন সময় কোয়েলের মাথায় একটা বুদ্ধি আসে। কোয়েলের মনে পড়ে প্রীতম তাকে একটা ডায়মন্ডের নেকলেস দিয়েছিল। তাই কোয়েল তখনই আকাশকে সেই ডায়মন্ডের নেকলেসটা দিয়ে বলে, এই নাও, আমি এই ডায়মন্ড নেকলেসটা কিছুদিন আগেই কিনেছি। তুমি এটা বিক্রি করে যা টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার কর্মচারীদের মাহিনা শোধ করে দাও, তাহলেই হবে। কোয়েলের কথা শুনে আকাশ সেই ডায়মন্ড জুয়েলারি নিয়ে যায়, কিন্তু সেই ডায়মন্ড জুয়েলারি দেখে দোকানদার রিজেক্ট করে দেয়, কারণ সেটা কোনো ডায়মন্ড জুয়েলারি নয়, বরং একটা সাদা পাথরের নকল হার ছিল। কোয়েল, তুমি ডায়মন্ডের জুয়েলারিটা কোথা থেকে কিনেছো? তোমাকে তো দোকানদারটা ঠকিয়েছে। এটা তো ডায়মন্ড জুয়েলারি নয়, এটা তো একটা সাদা রঙের পাথরের হার। উফ, তুমি বরং তোমার গোল্ড জুয়েলারিগুলো দাও। আকাশ যতক্ষণ বাড়িতে ছিল না, কোয়েল সমানে প্রীতমকে ফোন করতেই থাকে, কিন্তু প্রীতমের ফোন সুইচ অফ বলে। তবে আকাশের মুখ থেকে ডায়মন্ড জুয়েলারি সত্যিটা শোনার পর কোয়েলের আর কিছু বুঝতে বাকি থাকে না যে প্রীতম এবং রাজেশ আসলে তাদের দুজনকে বোকা বানিয়ে সমস্ত গোল্ড জুয়েলারি নিয়ে পালিয়ে গেছে। ওগো, শুনছো? আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুমি দয়া করে কিছু করো। তুমি এই নাও, এই ছেলেটার নাম আর নাম্বার নিয়ে পুলিশ স্টেশনে একটা ডায়েরি করো। ও আমার সব গোল্ড জুয়েলারি নিয়ে পালিয়েছে। আমি তোমাকে ঠকিয়ে খুব ভুল করে ফেলেছি, আর সেই জন্য দেখো ঈশ্বর আমাকে শাস্তি দিল। আমার বয়ফ্রেন্ডের কোনো দরকার নেই, তুমি দয়া করে আমার গোল্ড জুয়েলারিগুলো ফেরত নিয়ে এসো। এভাবে কোয়েল এবং জয়িতা কাঁদতে কাঁদতে আকাশ ও রাহুলকে সমস্ত ঘটনা খুলে বলে। প্রায় 40 লক্ষ টাকার গোল্ড জুয়েলারি বাড়ি থেকে হাফিস হয়ে যাওয়ায় আকাশ এবং রাহুল তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসে। আসলে প্রীতম এবং রাজেশ ছিল দাগী আসামি। তাদের নামে আগেও চুরি এবং চিটিংবাজির কেস থাকে, তাই পুলিশের প্রীতম কিংবা রাজেশকে খুঁজতে বেশি সময় লাগে না। আকাশ, তুমি আমাকে ক্ষমা করবে তো? আসলে তুমি আমাকে সময় দিতে পারতে না, সেই জন্য। থাক, আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ, আমারও কিছুটা ভুল আছে। সারাক্ষণ বিজনেসের দিকে নজর দেওয়া মোটেও উচিত হয়নি, আর আমি তোমাকে কখনো অবহেলা করব না। ভাগ্যিস আমি আমার গোল্ড জুয়েলারিগুলো ফিরে পেলাম। আমার বয়ফ্রেন্ডের দরকার নেই বাবা। রাহুল, আমি আর কোনোদিনও অন্য ছেলের দিকে তাকাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাহুল এবং আকাশের কাছে কোনো উপায় না থাকায় তারা জয়িতা এবং কোয়েলকে ক্ষমা করে দেয়। কিন্তু এখন রাহুল এবং আকাশ যতটা সম্ভব তাদের স্ত্রীদেরকে সময় দেয়, যাতে জয়িতা এবং কোয়েল নিজেদেরকে একা বলে মনে না করে, আর তারা অন্য কোনো উল্টোপাল্টা কাজকর্ম করে না বসে। ফাল্গুনী তার বাবা মা এবং এক ভাই বল্টুর সঙ্গে বাস করত। 4 জনের সুখের পরিবার ছিল তাদের। 2 ভাই বোনের মধ্যে ছোটখাটো দুষ্টু মিষ্টি ঝামেলা লেগেই থাকতো। সে বছর গ্রীষ্মকালে প্রখর গরম পড়েছিল। ফাল্গুনী ও বল্টুকে তাই তার বাবা মা গরমে বাইরে খেলতে বারণ করত। গরমের তাপে সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সকলে বৃষ্টির অপেক্ষা করছিল। একদিন দুপুরবেলা সবাই যখন গরমে কষ্ট পাচ্ছিল, তখনই হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়। সবাই খুব খুশি হয়। পাড়ার ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজবে বলে এক এক করে বাইরে বেরিয়ে পড়ে। মা মা, ওই দেখো সবাই বৃষ্টিতে ভিজছে, চলো না মা, আমরাও আজকে বৃষ্টিতে ভিজছি। খুব গরম পড়েছে, এই বৃষ্টিতে ভিজলে খুব মজা হবে। হ্যাঁ মা, আমিও ভিজবো, আমারও খুব গরম লাগছে। চল দিদি চল, আমরাও যাই। আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো আমার বন্ধুদের সঙ্গে। এই না না, বৃষ্টিতে ভিজতে হবে না, ঘরে থাক। এখনকার বৃষ্টি ভালো নয়, শরীর খারাপ করবে। তোদের বাবা কিন্তু খুব বকবে। এই দাঁড়া, আরে শোন, এই দেখো। ফাল্গুনী ও বল্টু কোনো কথা না শুনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের বন্ধুদের সঙ্গে তারা দুজনে হইচই করতে শুরু করে। এই চল, আমরা ফুটবল খেলবো, চল। আমি বল এনেছি, মাঠে কাদায় ফুটবল খেলতে খুব মজা হবে। হ্যাঁ চল চল, সবাই চল। এই মেয়েরা বাদ, মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? হ্যাঁ না, মেয়েরা বাদ কেন? আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো। ছেলে মেয়ে আলাদা করছিস কেন?
আমাদের না নিলে আমরা কিন্তু তোদেরও খেলতে দেব না। পাড়ার সব বাচ্চারা মিলে মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের খেলা শুরু করার আগেই বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যায়। এতদিন পর বৃষ্টি হলো, তাও থেমে গেল। এই দিদি চল বাড়ি চল, মা ডাকছে অনেকক্ষণ ধরে। আজ আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। এই যা, বৃষ্টি একেবারে থেমে গেল তো। এবার কি হবে? এত কম বৃষ্টি কেন হলো? দূর, ভালো লাগে না। বৃষ্টি থেমে যাওয়ায় সকল বাচ্চারা মন খারাপ করে যে যার বাড়িতে চলে যায়। সেদিন অল্প বৃষ্টি হওয়ায় গরম আরো অনেকটাই বেড়ে গিয়েছিল। মাঝে মধ্যে আকাশে অনেক মেঘ দেখা দিত, বিদ্যুৎ চমকানোর আওয়াজও পাওয়া যেত, কিন্তু বৃষ্টি হওয়ার নামই ছিল না। একদিন, এই তোরা শোন, আমি একটু বাজারে যাচ্ছি। আকাশে অনেক মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তোরা দুই ভাই বোনে স্নান করে নে। কখন স্নান করতে বলেছি তোদের আমি? মা, আমি স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু দিদি বলল যে আজকে বৃষ্টি হবে, স্নান করিস না। বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজবো। না গো মা, ভাই মিথ্যা কথা বলছে। আমি এরকম একবারও বলিনি। না, কোনো বৃষ্টিতে ভেজা হবে না। রোজ তো মেঘ করে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে কোথায়? শোন, যদি বৃষ্টি হয়, ছাদে অনেকগুলো জামা কাপড় মেলে দেওয়া আছে, সব তুলে নিস কেমন? আর হ্যাঁ 6টা আচারের জার রাখা আছে উপরে, ওগুলোও তুলে নিবি। কি বললাম মনে থাকে যেন? হ্যাঁ মা, ঠিক আছে, আমার মনে থাকবে। জয়িতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে শুরু হয় তুমুল বৃষ্টি। এই দেখ বল্টু, আমি বলেছিলাম না বৃষ্টি হবে? দেখ বৃষ্টি হচ্ছে, চল আমরা ভিজি। এই ভাই চল, আগে আমরা জামা কাপড় আর আচারগুলো তুলে নিই। না, আমি কিচ্ছু তুলতে পারবো না, তুই যা। মা তোকে বলেছে, আমাকে না। আমি যাচ্ছি বৃষ্টিতে ভিজতে। ঠিক আছে, আমার কি যাত, আমিও তুলবো না। এই বলে দুই ভাই বোনে মিলে বৃষ্টিতে ভিজতে চলে যায়। অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তেই থাকে। বাচ্চারা মনের আনন্দে ভিজতে থাকে। সময় সময় কোনো কোনো বাচ্চার মা এসে তাদেরকে মারতে মারতে ধরে নিয়ে চলে যাচ্ছিল। ওদিকে জয়িতা দেবী বৃষ্টির জন্য রাস্তায় আটকে যায়। সে বাড়ি ফিরে আসতে পারে না। ছাতাটা আনতে ভুলে গেলাম, এভাবে কতক্ষণ দাঁড়াবো? 2 ঘন্টা হয়ে গেল। ছেলে মেয়ে দুটো কি করছে তা কি জানি। না, আর দাঁড়িয়ে থাকলে হবে না। আজকে ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। গরমকাল তো, অসুবিধা হবে না। এমনিও অনেকদিন বৃষ্টিতে ভেজাও হয় না। জয়িতা বাড়ি এসে দেখে ঘরবাড়ির দরজা জানালা সব খোলা আছে। জানালা খোলা থাকায় ঝড় বৃষ্টির ঝাপটায় বিছানা কাঁথা সব ভিজে গেছে। তাড়াতাড়ি করে সে ছাদে গিয়ে দেখে সব জামা কাপড় বৃষ্টিতে তখনও ভিজছে, আর আচারের জারে জল ঢুকে আচার নষ্ট হয়ে পড়ে আছে। ফাল্গুনি, বল্টু, কোথায় তোরা? এই ফাল্গুনি, বল্টু, ফাল্গুনি, কিরে ফাল্গুনি? আজকে আমি ওদের মেরেই ফেলবো। ওরা নিশ্চয়ই বৃষ্টিতে ভিজতে গেছে। জয়িতা দেবী বাইরে বেরিয়ে তার ছেলে মেয়েদের খুঁজতে শুরু করে। অনেকক্ষণ পর তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়। কিরে, তোদের কি ব্যাপার? এদিকে আয়। শোন, এদিকে আয় বলছি। কি বলেছিলাম আমি তোদের? কি বলেছিলে মা? আমি ভুলে গিয়েছিলাম। জয়িতা দেবী রেগে গিয়ে ফাল্গুনিকে মারতে শুরু করে। বৃষ্টিতে ভিজতে কে বলেছিল তোদের? সেটা বল কে বলেছিল? বলবি তো? অতগুলো জামা কাপড় ভিজিয়ে নষ্ট করলি, আর 3 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছিস। শরীর খারাপ করলে তখন কি হবে? বল, আজকে আমি তোদের মেরেই ফেলবো। মা, আমি আর ভিজবো না মা, আমাকে আর মারবে না। আমি একটু আগেই এসেছি, ভাই অনেকক্ষণ ধরে স্নান করছে, ওকে তো তুমি মারছো না, আমাকে একাই মারছো কেন? ঠিক আছে, যা তুই ঘরে যা। আর এই যে বল্টু, তুই এদিকে আয়। আয়, চল ঘরে চল, আয় বলছি। না, তুমি মারবে, আমি যাব না ঘরে। তুমি মারবে, আমি যাব না। না, মারবো না। ভালোই ঘরে ঢুকলে মারবো না। আর আমাকে যদি এই বৃষ্টির মধ্যে কাদা জলে দৌড়াতে হয়, খুব খারাপ হবে বলে দিলাম। ভালোই ঘরে ঢুকে পড়। তুমি মারবে না তো মা? বলো আগে। বললাম তো মারবো না, কতবার বলবো?
বল্টু বাড়ির মধ্যে ঢুকতেই জয়িতা দেবী সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় এবং তাকে খুব মারে। ও মা গো, আর এমন হবে না মা, আমাকে ছেড়ে দাও। দিদি বাঁচা আমাকে, আর হবে না, আমি আর করব না মা। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জয়িতা দেবী তার ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠাচ্ছিল। এই যে, কান খুলে শুনে নে তোরা দুজনে, বৃষ্টি পড়লে রেনকোট পরেই বাড়ি আসবি। যদি বৃষ্টিতে ভিজেছিস তোদের রেহাই নেই বলে দিলাম। স্কুল ছুটির পর সত্যিই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বল্টু মার খাওয়ার ভয়ে রেনকোট পরে নেয়, কিন্তু ফাল্গুনির মাথায় তখন অন্য বুদ্ধি খেলছিল। গরমকালে বৃষ্টিতে ভিজতে তার খুবই ভালো লাগতো, তাই তার রেনকোট পরার একটু ইচ্ছা করছিল না। সে মনে মনে ভাবে, আমার রেনকোটটা আমি স্কুলে ফেলে রেখে চলে যাব। রেনকোটটা কেউ নিয়ে নিলে আমার খুব ভালো হবে, আমাকে আর রেনকোট পরতে হবে না, আর আমি সব সময় বৃষ্টিতে ভিজতে পারবো। কারণ মা বলেছিল রেনকোট হারালে আমাকে আর কিনে দেবে না। হ্যাঁ, আমি তাই করি। এই বলে ফাল্গুনি তার রেনকোট অন্য একটা ক্লাসরুমে রেখে আসে। এই দিদি চল, বাড়ি যাবি না? বাইরে বৃষ্টি হচ্ছে খুব, রেনকোট পরে নে, মা মারবে না হলে। ভাই, আমার রেনকোটটা না ব্যাগ থেকে চুরি হয়ে গেছে। জানিস, আমি অনেকক্ষণ ধরে আমার রেনকোটটা খুঁজছি, আমি কিছুতেই পেলাম না। জানিস রে ভাই, আমাকে এখন রেনকোট ছাড়াই বাড়ি যেতে হবে। ফাল্গুনি খুব মজা করে রেনকোট ছাড়াই ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। তার মা তাকে দেখে খুব রেগে যায়। বৃষ্টিতে তার বই খাতাও সব ভিজে গিয়েছিল। জয়িতা দেবীর কিছু বলার আগেই ফাল্গুনি বলে ওঠে, মা জানো, আমার রেনকোটটা না চুরি হয়ে গেছে, আমাকে আর নতুন রেনকোট কিনে দিতে হবে না। জয়িতা দেবী ফাল্গুনির চালাকি ধরতে পেরে যায় এবং তাকে খুব মারধর করে। এভাবেই ফাল্গুনি বৃষ্টিতে ভেজার জন্য খুব মার খেত, তবুও সে বৃষ্টিতে ভেজা ছাড়তো না। আস্তে আস্তে ফাল্গুনি বড় হয়ে ওঠে। বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা মোহন নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 বছর পর ফাল্গুনির একটি মেয়ে হয়। তাদের মেয়ে বৈশাখ মাসে জন্ম হওয়ায় তারা তাদের মেয়ের নাম রেখেছিল বৈশাখী। প্রচন্ড গরমের মধ্যে বৈশাখীর জন্ম হয়েছিল। একদিন মধ্যরাতে খুব জোরে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির আওয়াজে ফাল্গুনির ঘুম ভেঙে যায়। মোহন, মোহন, ওঠো না। কি গো, ওঠো না, বৃষ্টি হচ্ছে, ওঠো না। কি গো, দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে। উফ, বৃষ্টি হচ্ছে তাতে আমি কি করব? বৃষ্টি তোমার মাথায় পড়ছে নাকি? বৃষ্টি হচ্ছে ভালো কথা তো, খুব ভালো ঘুম হবে, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমানোর জন্য ডাকছি না তোমাকে, চলো না, আমি আর তুমি বৃষ্টিতে ভিজি, খুব মজা হবে। আমি অনেকদিন ভিজিনি, চলো না, চলো না। এত রাতে আবার বৃষ্টিতে কেউ ভেজে নাকি? না, বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ করে, আমি যাব না। তোমার যাওয়ার হলে তুমি যাও। বাইরে অনেক অন্ধকার তো, ছাদেও অন্ধকার। তুমি চলো না, তুমি দাঁড়িয়ে থাকবে, তোমাকে ভিজতে হবে না, আমি ভিজবো। তুমি দাঁড়িয়ে থাকবে, না হলে আমার খুব ভয় লাগবে তো। চলো না, একটুখানি তো, জাস্ট 5 মিনিটের জন্য, প্লিজ চলো। আমার গায়ে অনেক ঘামাচি হয়েছে, বৃষ্টিতে ভিজলে সব ঘামাচি সেরে যাবে। তোমার গায়ে ঘামাচি হয় না সেটা আমি ভালো করেই জানি, ওকে? বাহানা করো না। ঠিক আছে চলো, তবে বেশিক্ষণ না, ওকে? ফাল্গুনি অনেক খুশি হয়ে ছাদে ভিজতে চলে যায়। মোহন পাশে চুপ করে দাঁড়িয়েছিল। ফাল্গুনি জোর করে মোহনের হাত ধরে টেনে নেয় এবং ঝমঝমে বৃষ্টিতে মোহন সঙ্গে সঙ্গে ভিজে যায়। উফ, কি হলো এটা? তুমি কি পাগল নাকি? আমি বললাম না আমার শরীর খারাপ করে, শোনো না কেন? হ্যাঁ, একা একা ভিজতে ভালো লাগে না গো, প্লিজ ভেজো আমার সঙ্গে। দেখো কত ভালো রোমান্টিক ওয়েদার, দেখো একবার। জানো, আমি ছোটবেলায় বৃষ্টিতে ভেজার জন্য অনেক মার খেয়েছি। ফাল্গুনি ও মোহন সারা রাত ধরে বৃষ্টিতে ভেজে। পরের দিন সকাল থেকেই তাদের দুজনের খুব ঠান্ডা লেগে যায়। দুজনেরই খুব সর্দি কাশি হয়। মোহনের তো হাঁচি বন্ধই হচ্ছিল না। সব তোমার জন্য হয়েছে। পরের দিন থেকে তাদের মেয়ে বৈশাখীরও খুব ঠান্ডা লেগে যায় এবং তার শ্বাসকষ্ট হতে শুরু করে।
তারা খুব ভয় পেয়ে বৈশাখীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় যে অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ায় এরকম হয়েছে। মোহনের মা বিপাশা দেবী ফাল্গুনির উপর খুব রেগে যায়। সব তোমার জন্য হয়েছে। এত ছোট 1 মাসের বাচ্চা থাকতে তুমি বৃষ্টিতে ভিজলে? হ্যাঁ, তোমার কি সামান্য কমন সেন্স নেই? বাচ্চাটা তোমার দুধ খায়, তোমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে, এটুকু জ্ঞান নেই তোমার না? তোমার জন্য আমার ছেলেটারও শরীর খারাপ করলো। এত বৃষ্টিতে ভেজে শখ কেন তোমার? হ্যাঁ। ফাল্গুনি তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। সে সবার কাছে ক্ষমা চাইলে তাকে সবাই ক্ষমা করে দেয়। তারপর থেকে ফাল্গুনি বৃষ্টিতে ভেজার আগে 100 বার ভাবনা চিন্তা করত।